বলে প্রত্যেকটা মন্ত্রণালয়ের যত রকম নিয়োগ বাণিজ্য অমুক তমুক সমন্বয়করা করে, ওখানে প্রত্যেকটা মন্ত্রণালয়ে তাদের কিছু লোক আছে। ওই দিন দেখেন নাই আরেক নাবালক কি করলো, যে সাংবাদিককে বললো, বাবা তুমি অনার্স পাস করে নাই। সে সাংবাদিকদের বলে আপনাদের জনপ্রশাসন সম্বন্ধে একটু লেখাপড়া করে আসা উচিত ছিল। আবার তার সঙ্গে আরেক 80 পর এক বৃদ্ধ, সে বলতেছে আপনারা তো আন্দোলন করেন, আন্দোলন তো ওরা করছে। তো আমরা কি করছি ভাই? জুলাই আগস্ট বাদ দেন, কত জুলাই আগস্ট থেকে আমরা ফাইট করতেছি, আমরা রিস্ক নিয়েছি, কিন্তু আমরা দাবি করতে আসি নাই কিছু। তো আপনি সংস্কার করতেছেন, ভালো কথা, অতি উত্তম। আপনার সংস্কার কমিটিগুলিতে কারা কারা আছে ভাই? এই লোকগুলি, এই ছোট দেশ, সবাইকে চিনি। যাদের নিয়ে আপনি সংস্কার করতেছেন, যাদের আপনি সংস্কারের দায়িত্ব দিচ্ছেন, এই লোকগুলি কারা? তারা কি টেম্পু চালক? আপনি কার সঙ্গে আলাপ করে বসাইছেন? শুরু থেকে আমি বলতেছি কথাটা, যে যোগ্য লোকের দেশের অভাব আছে। ডক্টর ইউনূস দিতে পারে, ডক্টর ইউনূস কিন্তু যায় আসে না, উনি দেশে থাকেও না, মাঝে মাঝে দেশে বেড়াইতে আসে। আমি তো নিব না। গণমাধ্যম যাকে দিচ্ছে দায়িত্ব, সে তো এই দেশে থাকে না, সে তো থাকে, লন্ডন থাকে। লন্ডনে গণমাধ্যমে থিওরি আমার চলতো না ভাই। উনি আমাদের সাংবাদিকও বুঝে কিনা সন্দেহ আছে। আমার সন্দেহ উনি আমাদের সাংবাদিকতা যারা পাঠক তাদেরও বুঝে না। উনি খুশিতে লাভ পেরে চলে আসছে, ঠিক না? এগুলো সংস্কার করতেছে সংবিধান, উনি তো সংবিধান বিশেষজ্ঞই না। দিল কোনো আমাদের সংবিধান বিশেষজ্ঞ নাই? ডক্টর ইউনূসের চোখে পড়ে নাই। কেন পড়ে নাই? ওনার এক ধরনের বিদেশ প্রেম আছে। উনি আমার দেশের লোকগুলিকে, চাষা বসা লোকগুলিকে, এগুলিকে খ্যাত মনে করে। আপনি দেখবেন ওনার যত প্রেস যত লোক আছে সব ইংরেজি পত্রিকার, সব ইংরেজি দেখেন, আপনি হাতে দেখেন। বাংলাদেশের সাংবাদিকদের মানুষ বাংলা এদিকে সে ওরকম মনে করে না তো ভাই। মুখে যত মিষ্টি মিষ্টি আলাপি করুক, দিস রিয়েলিটি। আমি এগুলো আমার উপলব্ধি থেকে বলছি। আমার সঙ্গে বসুক না, মেলাপ করি ওনার সঙ্গে, বসুক আমার সঙ্গে, আমি বুঝে দিই। কেন বললাম এই ওনার প্রত্যাশিত সংস্কার, এটা নিয়ে আমার প্রচন্ড ভয় আছে। নির্বাচন আয়োজন নিয়ে সংস্কার ছিল কি, সংস্কার কমিটিগুলোতে একজন করে পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের নেওয়া, সময় বাঁচত। ওরা তো সময় ক্ষেপণ করতে যাচ্ছে। আমি যদি বলি এটা, ওরা চাচ্ছে সময় ক্ষেপণ। কি কারণে সময় ক্ষেপণ করতে চায় ভাই? ক্ষমতার চেয়ার বড় আরামদায়ক, চেয়ারে বসে গেছে বিনা পরিশ্রমে। আপনি আমাকে একটা কথা বলেন, এই যে বলে না এটা নাকি গণ আন্দোলনের সরকার, হ্যাঁ সরকার বলে, তো আপনি আমাকে বলেন তো, এই গণ আন্দোলন চলার সময় ধরা যাক অগাস্টের 2 তারিখে যদি বলা হইতো তোমরা যে আন্দোলন করতেছো, এই আন্দোলন যদি সফল হয় তাহলে দেশের স্বাস্থ্যমন্ত্রী হবে নূরজাহান বেগম। ওলাপান কি ধরে পিটাই তোরে, এবারে নূরজাহান বেগম কে রে? তাহলে স্বাস্থ্যমন্ত্রী বানানোর জন্য আমি কি আন্দোলন করতেছি? বলেন আপনি কে? বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে নূরজাহান বেগমের নাম, ওনার বয়স এখন কত হয়েছে আমি জানি না, 60-এর উপরে বটেই। ওনার কি ভূমিকা আছে এই 60 বছরে বলেন তো, একদিনের জন্য? আমি যদি বলি এই একটা নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূস ওনার যোগ্যতার কি যোগ্যতা ওনার আছে দেশ চালানোর, সেটা উনি প্রমাণ করছেন। আমি যদি বলি, এবং ওনার এই প্রমাণ আমি চূড়ান্ত রকম হতাশ হয়ে গেছি ওনার যোগ্যতা নিয়েই। উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন, দেখিয়েছে তার সঙ্গে স্বাস্থ্যের কি সম্পর্ক? এবং উনি কি করতেছেন বলেন? আপনি কি করতেছেন? উনি নিজে বলুক না যে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিরাট কাজ করছি, উনি বলুক, কোনো আত্মবিশ্বাস থাকলে বলুক, বসুক আমার সঙ্গে আলাপ করি। ভাই এগুলি করেন না। আমরা শুনেন, আমি বললাম তো, আমরা এই দেশের মানুষ এই সরকারকে অত্যন্ত ভালোবাসি বইলা আমরা প্রাণপণে চেষ্টা করতেছি যে এই সরকার যেন সম্মান নিয়ে বিদায় নিতে পারে। ওনাদের এটা বোঝা উচিত যে আমাদের সম্মান নিয়ে বিদায় নিতে হবে। বাংলাদেশে এর আগে কোনো একটা সরকার আসে নাই যে সরকার এত বেশি সমর্থন দেশের সাধারণ মানুষ, দেশের সকল রাজনৈতিক দলের কাছ থেকে পেয়েছে, আসে নাই। এইটা এসেছে। এই সমর্থনের বোঝা বহন করার মতো ক্ষমতা এই সরকার আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। আসলে বলি কি আপনাকে, এদের না কোনো দীর্ঘমেয়াদী কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই। আমার বিবেচনায়
এই ইউনূস সরকার যেটা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা দুর্বল সরকার। আমি কিন্তু অসৎ বলছি না, করাপ্ট বলছি না, কিন্তু আমি দুর্বল বলছি। দুর্বলটা কি কারণে? এরা না ওয়েট করে, যে কোনো একটা কথা বলতে যায় না, বলতে চায় কিন্তু বলে না, অস্পষ্ট একটা কথা বলে, বলে দেখে যে কোন দিক থেকে কি চাপ আসে, যে চাপটাকে একটু ভয় পায় সেই চাপের মতো করে। তাদের যে নিজস্ব একটা প্ল্যানিং থাকবে, এই প্ল্যানিংটা তাদের নাই। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতেছি এই কিছু নাবালক স্টুডেন্ট এদের দ্বারা পরিচালিত হচ্ছে। আমি কিন্তু এদেরকে নাবালক বলতাম না, আমি এখন বলতেছি, আগে বলতাম না। কিন্তু আগে আমি এদের সম্ভাবনা মনে করতাম, কিন্তু এরা যে সমস্ত নমুনা দেখাচ্ছে, এই নমুনা দেখানোর কারণে আমি এগুলি বলতে বাধ্য হচ্ছি। আপনার একটি ভিডিওতে আপনি বলেছেন মাহফুজ আলমের স্ট্যাটাস, ওইটা ওনাকে আমি বুঝি না, আমাকে ওনার কাছে স্বাভাবিক মনে হয় না। আমার কাছে ওনাকে স্বাভাবিক মনে হয় না। কার কথা বলছেন? হ্যাঁ, কথা মাহফুজ আলম। মাহফুজ আলম ওই একটি স্ট্যাটাস, আমি ওনাকে মনে করি উনি মানে স্থির বুদ্ধি সম্পন্ন সুস্থির কোনো ব্যক্তিত্ব, এটা আমার কাছে মনে হয় না। উনি এলোমেলো লোক একটা, যেহেতু উপদেষ্টা হয়ে গেছে, এর চেয়ে কঠিন শব্দ আর ব্যবহার করতে চাচ্ছি না। ওনার আলাপ বাদ রাখি আমরা, না ওনার আলাপ করতে আমি আর স্বাচ্ছন্দ্য বোধ করি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এরকম 4 মাসের বেশি পার হওয়ার পরে এখনো সরকার তার লক্ষ্যটাকে এখনো স্পষ্ট করতে পারেনি। লক্ষ্যে পৌঁছানোর জন্য কোথায় কোথায় কি জরুরিভাবে কোন পদক্ষেপ দেবে। ধরুন, মানুষের বহু চিন্তা থাকতে পারে, সরকারের বহু ধরনের উস্কানি থাকতে পারে। আমি তো বলি প্যারালেল অনেকগুলো যেন সরকার কাজ করে। প্রফেসর ইউনূসের একটা সরকার, আমাদের ব্যুরোক্র্যাটদের আলাদা সরকার। যে ব্যুরোক্র্যাটদের 90-95% সাথে এবারকার অভ্যুত্থানের কোনো দূরবর্তী কোনো সম্পর্কই নাই, এবং নতুনভাবে যারা আবার নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সাথে এবারকার আন্দোলনের কোনো সম্পর্কই এখন ছিল না। তারা এখন ডিক্টেট করছেন। তার মানে এখন আমরা যেটা বলতাম, তার মানে সরকার এটাই যথেষ্ট। তাদের তো ডেফিনেট জনগণের প্রতি কোনো কমিটমেন্টের কোনো প্রশ্ন নাই। আর ছাত্র তরুণরাও তারাও নানাভাবে সরকারকে তারা পুশ করছেন। এখন সরকার কোন দিকে যাবে? সরকারকে আমি মনে করি তাদের যে প্রজ্ঞা, তাদেরও তো নানা দুর্বলতা আছে, ঘাটতি আছে, অভিজ্ঞতার ঘাটতি আছে। বাট বয়স তো হয়েছে, ওনারা একটু দিন দুনিয়া দেখেছেন, বাংলাদেশটাও দেখেছেন। আমরা চাইবো যে তারা সত্যি আমি আলোচনা শেষ করবো, তারা তাদের লক্ষ্যটা ঠিক করে সবার সঙ্গে আলাপ আলোচনা করে একটা বোঝাপড়া তৈরি করে, এখন রাজনৈতিক দলের সাথে তাদের যে দূরত্বের জায়গাটা যাচ্ছে, এটা কিন্তু খুবই বিপজ্জনক তাদের জন্য। উচিত হবে না রাজনৈতিক দল তাদের মুখোমুখি হওয়া ঠিক হবে না। আস্থায় নেন, কথাবার্তা বলেন, আলাপ আলোচনা করে একটা প্রয়োজনীয় রূপান্তর সংস্কারগুলো করে আগামী বছরের মধ্য দিয়ে কিভাবে আমরা একটা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি নির্বাচনের মধ্য দিয়ে, সরকার যদি সে পথে হাঁটে মর্যাদা সম্মান নিয়ে সরকারটা গঠন হলো। আপনি জানেন 3 দিন তো সরকারই ছিল না, কিন্তু এই ধরনের পরিবর্তনে সবসময় একটা যারা সরকার প্রধান হন একটা কম্পোজিশন সম্পর্কে আগে ধারণা থাকে। আমরা তো বহুত আগে সরকার যে চলে যাবে, কলাপস করবে, ভেঙে যাবে, কিন্তু আমরা জানতাম, আমরা যারা পলিটিক্স করি আমাদের একটা হোমওয়ার্ক ছিল সার্টেনলি। আমরা সেজন্য আন্দোলনে অংশ নিয়েছি, করিয়েছি সমস্তভাবেই। তো এটা তো এমনি চলে যায় নাই। একটা বাচ্চার ডেলিভারি হইতে গেলেও 36 জনের বাচ্চা পয়দা হয় না। ওটা কি হয়? ওটা হলে অ্যাবর্শন হয়। হ্যাঁ, আর 9 মাস মাতৃ জঠরে থাকলে, গর্ভে থাকলে ওটা একটা ম্যাচিউর বেবি হয়। তো আমরা একটা ম্যাচিউর বেবি হয়েছে এটা বিকজ এটা ফুল সময় নিয়েছে। আই মাস্ট সে পুরো সময় নিয়ে সরকারের পতন হয়েছে। এখন যেটা হলো কি, সরকারের কম্পোজিশনটা দেখে যেটা মনে হয় কি, এটা আসলে মানে এরকম একটা অবস্থা হবে, যারা সরকারে গিয়েছেন তারা নিজেরও ভাবেন না যে তারা সরকারে যেতে পারে। আমি নাম বলতে চাই না, গতকালকে একজন উপদেষ্টাকে দেখলাম, বয়স্ক মানুষ, নিঃসন্দেহ যোগ্য, অভিজ্ঞ, প্রাজ্ঞ, কোনো সন্দেহ নেই, শিক্ষিত মানুষ, সজ্জন মানুষ, তাতেও কোনো সন্দেহ নাই। কিন্তু দেখলাম উনি একটা অনুষ্ঠানে আসছেন, গেঞ্জির মধ্যে লেখা মিশিগান। উনি বাংলাদেশ সরকারের উপদেষ্টা, গেঞ্জি পরে, গেঞ্জি মানে আপনার কি বলে, এটা ফুলওভার টাইপের, মানে শীতকালীন একটা ফুল স্লিভ পরছেন, টি-শার্ট, ওটার মধ্যে একটা ফুল স্লিভ টি-শার্ট পরে আসছেন, লাগা আছে মিশিগান। বাংলাদেশের একজন মন্ত্রী, একজন এমপি, আরে ভাই লেখেন, শেষ করতে চাই।